বাংলা নাট্য জগতের অসামান্য ব্যক্তিত্ব, ঐতিহ্য এবং মর্যাদার প্রতীক বোধ হয় নট, নাট্যকার, বিশিষ্ট আবৃত্তিকার, চলচ্চিত্র অভিনেতা, সফল মঞ্চ পরিচালক শম্ভু মিত্র। এই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্বের অবিস্মরণীয় তুলি থেকে সৃষ্ট হয়েছে বিভাব একাঙ্কিকাটি। এই বিভাব একাঙ্কিকার অন্তর্মহলে অনুপ্রবেশের পূর্বে আমাদেরকে কয়েকটি বিষয় নাটকের প্রস্তাবনা স্বরূপ গ্রহণ করতেই হবে। প্রসঙ্গত উল্লেখ করে নেই, গতানুগতিক নাটকের আদলে শম্ভু মিত্র এই বিভাব নাটকের দেহ নির্মাণ করেননি। একেবারে ভিন্ন ভাবনা মাটি দিয়ে তিনি বিভাব নাটকের দেহ নির্মাণ করেছেন। সুতরাং এই নাটকটিকে অনুধাবন করতে হলে, নাট্যরস উপলব্ধি করতে হলে এবং এখান থেকে পরীক্ষায় উপযুক্ত নম্বর আনতে হলে বেশ কয়েকটি বিষয় আগে আমাদের জেনে নিতেই হবে। চলো আজকে বিভাব নাটকে একেবারে সূচনা অংশে অনুপ্রবেশ করা যাক। প্রথমেই এই যে নাটকের নামকরণ বিভাব, এই শব্দের একটি অর্থ জেনে নিতে হবে, কারণ পরীক্ষায় প্রায়শই প্রশ্ন পড়ে যায় বিভাব শব্দের অর্থ কি। এই বিভাব শব্দটিকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে বি ও ভাব দুটি শব্দ পাওয়া যায়। বি একটি উপসর্গ যার অর্থ বিশেষ, অতএব বিভাব শব্দের সাধারণ কিংবা আক্ষরিক অর্থ হল বিশেষ ভাব। কিন্তু নাট্যকার এই বিশেষ ভাব অর্থে বিভাব নাটকের দেহ নির্মাণ করেননি। তিনি এই বিভাব শব্দটিকে চয়ন করেছেন সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের রস প্রসঙ্গে ব্যবহৃত বিভাব শব্দ থেকে। অলঙ্কার শাস্ত্রে রস এই ভাবনাটি উপস্থাপিত হয়েছে। স্বাভাবিক কারণে মনে প্রশ্ন আসতে পারে, সাহিত্যের রস বিষয়টা কি? আসলে বিষয়টা জটিল আর কঠিন হলেও একেবারে সহজ করে বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করা যাক। রস হলো সাহিত্যের আত্মা। উদাহরণ একটু নিয়ে নিই। তুমি পথ দিয়ে হেঁটে চলেছ, দেখলে পথের এক পাশে সুন্দর ফুল ফুটেছে, তা দেখে তোমার মনে এক অনাবিল আনন্দের ভাব তৈরি হলো। তাহলে ফুল দেখে মনে একটা ভাব তৈরি হলো। আবার চলে যাও, তুমি একটি উপন্যাস, নাটক, কাব্য বা প্রবন্ধ সাহিত্যের একটা পাঠ পড়ছো, সেখানে
পথের প্রান্তরে এমন সুন্দর ফুলের বর্ণনা রয়েছে, সেই বর্ণনা পড়তে গিয়েও তোমার মনের মধ্যে একটি ভাব জেগে উঠল। এই ভাবটি হচ্ছে সাহিত্যের রস। আমাদের সংস্কৃত সাহিত্যে স্থায়ী রস 9টি রয়েছে, আর 9টি রস যখন সাহিত্যে 9টি স্থায়ী রসে পরিণত হয়, আর পরিণত হওয়ার জন্যে কাদের প্রয়োজন? বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব। সেখানে বিভাব শব্দটি ব্যবহৃত হয়েছে। এবার একটু চলে যাব বিভাব শব্দের আলংকারিক অর্থ কি। বিভাব শব্দের আলংকারিক অর্থ হল রসানুভূতির কারণ, অর্থাৎ রস যে অনুভব হবে তার কারণটাকে বলা হচ্ছে বিভাব। সংস্কৃত সাহিত্যের সাহিত্য দর্পণকার আলংকারিক বিশ্বনাথ বিভাব সম্পর্কে বলেছেন, লৌকিক জগতে যা রতি, হাস, শোক প্রভৃতি ভাবের জন্ম দেয় কাব্য ও নাটকে, তাকে বিভাব বলা হয়। প্রসঙ্গত উল্লেখ করে নেই, এই যে হাস, শোক, রতি প্রভৃতি ভাবের কথা আমি বললাম, এবং তা থেকে যে 9টি রস তৈরি হয়, এ সম্পর্কিত একটু বিস্তারিত আলোচনা করেছি আমি কাব্যের স্থায়ী রস প্রসঙ্গে। প্রয়োজনে তোমরা সেই আলোচনাটাও একবার দেখে নিতে পারো। যাও মূল কথায় ফিরে। তাহলে লৌকিক জগতে যা রতি, শোক, হাস প্রভৃতি ভাবের জন্ম দেয় কাব্য ও নাটকে, তাকে বিভাব বলা হয়। বিষয়টিকে এটা প্রাঞ্জল করা যাক। আগে বলেছিলাম, তুই ফুল দেখলে, ফুলটা লৌকিক বস্তু, তা দেখে তোমার মনের মধ্যে একটা ভাব জেগে উঠল। এই ভাবটা হচ্ছে বিভাব। আবার পথের এক প্রান্তে দেখলে কোনো মা তার সন্তানকে হারিয়েছে, তিনি বুক চাপড়ে বিলাপ করে চলেছেন, তা দেখে তোমার মনের মধ্যে শোক বা দুঃখ জেগে উঠল। এই শোক বা দুঃখের যে ভাবটা, এটাকে আমরা বলছি বিভাব। এই বিভাব কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় যেমন একেবারে লৌকিক জগতে, ঠিক তেমনি সাহিত্যের অলৌকিক জগতের মধ্য দিয়েও আমাদের কাছে এসে পৌঁছায়। অর্থাৎ যদি কোনো তুমি বই পড়ে ওই মায়ের বুক ফাটা আর্তনাদ পড়লে এবং মনের মধ্যে দুঃখ ভাব জেগে উঠল, ওই ভাবটা হচ্ছে বিভাব। এই বিভাবটা আমাদের কাছে পৌঁছেছে আলম্ব বিভাব এবং উদ্দীপন বিভাব, এই দুই ভাগে বিভক্ত হয়ে। যাকে কেন্দ্র করে এই বিভাবটা জেগে উঠল তাকে বলা হচ্ছে আলম্বন বিভাব। উদাহরণ, ওই পথের প্রান্তের ফুল বা মায়ের আর্তনাদ। আবার এই ভাবটাকে পরিপুষ্ট করতে বা উদ্দীপ্ত করতে যে বিভাব সাহায্য করে তাকে বলা হয় উদ্দীপন বিভাব। যেমন ফুলের সৌন্দর্য, ফুলের সুবাস তোমার মনের মধ্যে আনন্দের ভাবটাকে জাগিয়ে তুলতে সাহায্য করছে, কিংবা মায়ের বুক ফাটা আর্তনাদ, সন্তানের জন্য বিলাপ, তার দুঃখবোধ, কষ্টবোধ তোমার মনের দুঃখকে জাগিয়ে তুলছে। তাহলে মোটামুটি
বিভাব শব্দের অর্থ আমরা জানতে পারলাম। এই বিভাব নাটকে আলোচনা করার আগে আরো একটি বিষয় আমাদেরকে অবগত হতেই হবে, ওটা হলো নাটকের উপযোগিতা। নাটক আর নাট্যশালা এ দুটো হলো জাতির দর্পণ বা আয়না। জাতির সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সর্বকালে প্রতিফলিত হয়েছে নাটকে এবং নাট্যশালায়। আনন্দ দানের মাধ্যমে শিক্ষাদানের এমন সার্থক বাহন আর কিন্তু কোথাও নেই। এই নাটক কি না জীবনের এক শিল্পরূপ। নাটক এক মিশ্র সাহিত্য। আসলে মিশ্র সাহিত্য বলতে কি, যখন তুমি কাব্য পাঠ করছো, কবি আর তুমি, নাটক কখন সার্থক হবে? নাট্যকার থাকবে, কলাকুশলী থাকবে, আবাহ সঙ্গীতকার থাকবে, মঞ্চ নির্দেশ থাকবে, পরিচালনা থাকবে, দর্শক থাকবে, সবাইকে নিয়ে হচ্ছে নাটকের সার্থকতা। যাই হোক, এই মিশ্র সাহিত্য নাটক কিন্তু সামাজিক দায়িত্ব পালন করে, আর সামাজিক দায়িত্বের মাধ্যমে মানুষকে নতুন আলোর সন্ধান দান করে। অতএব এই নাটকের সামাজিক দায়বদ্ধতা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। আসলে ব্যাপারটাকে বুঝে নেওয়া দরকার। নাটকের মহান দায়িত্ববোধ রয়েছে। নাটক কেবলমাত্র মানুষের মনোরঞ্জন করে না, মানুষকে বিভিন্ন চেতনায় উদ্দীপিত করে। নাটক এক বৈপ্লবিক পরিকাঠামো নির্মাণ করে। ইতিহাসের পাতায় যদি যাওয়া যায় তাহলে দেখতে পাবে যে নীলদর্পণ দীনবন্ধু মিত্র রচিত এই নাটকটি নীল আন্দোলনকে রুখে দিয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে জাতীয়তাবাদকে অনেকটা বাড়িয়ে দিয়েছিল তৎকালীন সমকালীন নাট্যকারদের ঐতিহাসিক নাটকে। আবার চলে এসো বিংশ শতাব্দীর 4 দশকে বিজন বিহারী ভট্টাচার্যের নবান্ন নাটক। সমকালীন দুর্ভিক্ষ পীড়িত মানুষের জীবন কাহিনী তিনি অপূর্বভাবে চিত্রায়িত করেছেন। মহামন্বন্তরে কেমন করে ছিন্নমূল মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায় তার রেখাচিত্র ওই নবান্ন নাটকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নাটক কেবলমাত্র মনোরঞ্জনের মাধ্যম নয়, নাটক সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ভাবনাগুলোকেও মানুষের মনে চেতিয়ে তোলে, মানুষকে সেই ভাবনার আলোকে আলোকিত করে। প্রসঙ্গত বলে নেই, সমকালের যুগ ও জীবনে জ্বালা যন্ত্রণা যত বেড়ে চলেছে, অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশের পাক চক্রে সামাজিক জীবন ততটা কণ্টকিত হচ্ছে। এই কণ্টকিত ভাবনাকে প্রতিফলন করা হচ্ছে নাটকের একটা বড় কাজ, সোশিও ইকোনমিক্যাল। এই ভাবনাটাকে উপস্থাপন করে মানুষের মধ্যে তার অন্তরাত্মাকে জাগিয়ে তোলাও নাটকের একটা বড় কর্তব্য। প্রসঙ্গত উল্লেখ করে নেই, আজকের দিনে ড্রয়িং রুমে বসে
বিভিন্ন যে মেগা টিভি সিরিয়াল চলছে তার অধিকাংশই হয় পারিবারিক দ্বন্দ্বের রেখাচিত্র, নতুবা হাসির খোরাকের মাধ্যম। কিন্তু কেবল হাসি, পারিবারিক এই রেখাচিত্র দেখিয়ে মানুষকে শিক্ষা দান করা যায় না। তাকে যুগ বা পরিবেশ থেকে দূরে সরিয়ে নেওয়া যায় না। এই বিনোদনের মাধ্যমে বড় ভূমিকা রয়েছে। একেবারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় জ্বালা যন্ত্রণার দিকগুলোকে একেবারে প্রকাশ করে দেওয়া, আর প্রকাশিত হলেই মানুষের প্রকৃত সত্তাকে অনুধাবন করা যাবে। তার নাটকের মূল উদ্দেশ্য মানব কল্যাণ করা, সোশিও ইকোনমিক্যাল দিকগুলোকে প্রতিফলিত করা, মানুষকে সচেতন করা। আমরা এই দুইটি বিষয় বাদ দিয়েও এই বিভাব নাটকে আরেকটি দিক নিয়ে একটু আলোচনা করতেই হবে। আলোচনার শুরুতেই বলেছিলাম বিভা একটি একাঙ্কিকা। এবার একটু একাঙ্কিকা বিষয় নিয়ে আমাদের ধারণা করে নিতে হবে। পাশ্চাত্য সাহিত্যে ওয়ান অ্যাক্ট প্লে, একেই আমরা বাংলায় বলছি একাঙ্কিকা বা একাঙ্ক নাটক। একাঙ্ক এই শব্দটি দেখেই তোমরা বুঝতে পেরেছো এক যুক্ত অঙ্ক, মানে একটি অঙ্কের নাটককে বলা হয় একাঙ্কিকা। আসলে বিষয়টা এত সহজ নয়। যেমন কথা সাহিত্যে ছোট গল্পের স্থান, ঠিক তেমনি নাট্য সাহিত্যেও একাঙ্কিকার স্থান। একাঙ্কিকা নাটক কাকে বলে তা নিয়ে একাধিক সংজ্ঞা রয়েছে। আমি তোমাদের কাছে একটি সংজ্ঞা উপস্থাপন করি যে সংঘাতমুখ, দ্রুতগতি সম্পন্ন, স্বল্প সময় বিস্তারী, একমুখী, একটিমাত্র ঘটনা কেন্দ্রিক, মিশ্র একাঙ্ক নাটক। অর্থাৎ যেখানে থাকবে তোমার কাহিনীর অবিচ্ছিন্নতা, যেখানে কাহিনীর স্বল্পতা, কাহিনীর একমুখিতা, এবং যা একটা অঙ্কে রচিত হবে তাকে বলা হয় একাঙ্ক নাটক। আসলে একাঙ্ক নাটকের মধ্যে বেশ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তোমাদের জন্যে আমি কয়েকটি মাত্র বৈশিষ্ট্য পরিবেশন করছি। যেমন একাঙ্কিকার মধ্যে একটি বিশেষ ঘটনাকে উপস্থাপন করা হবে। অর্থাৎ এই একাঙ্কিকা নাটকে একেবারে একাধিক বিষয়কে তুলে ধরা হবে না। উপন্যাসে কি হয় না, উপন্যাস থাকবে, মূল কাহিনী থাকবে, উপকাহিনী, শাখা কাহিনী থাকবে। নাটকও ঠিক তেমনি মূল কাহিনী থাকবে, উপকাহিনী থাকবে, শাখা কাহিনী থাকবে। একাঙ্কিকা কিংবা ছোট গল্পে এই উপকাহিনী বা শাখা কাহিনীর কোনো স্থান নেই, থাকবে কেবল মূল কাহিনী। দ্বিতীয়ত, চরিত্র বিকাশে, চরিত্রের ঘাত প্রতিঘাতের মধ্যে তার অন্তর্দ্বন্দ্বকে প্রকাশিত করবে একাঙ্ক নাটক। আর একাঙ্ক নাটক একটি দৃশ্যের মধ্যে, একটি দৃশ্য নয়, একটি অঙ্কের মধ্যে সম্পূর্ণ হবে। সর্বোপরি এক ঘটনা থাকবে জ্যামুক্ত তীরের মতো, একটি নির্দিষ্ট লক্ষ্য রেখে এই ঘটনা এগিয়ে যাবে। উদাহরণ দিয়ে বলি, যখন একাঙ্ক নাটক রচনা করছি
তার মূল লক্ষ্যের বস্তুটিকে লক্ষ্যের দ্রুত বেগে ঝর্ণার মতো কাহিনী এগিয়ে যাবে। আর এখানে সংক্ষিপ্ততা থাকবে, বাহুল্য বর্জন করা হবে, আর সর্বোপরি এখানে সংলাপ থাকবে। সংলাপের মধ্যে একেবারে একমুখিতা পরিলক্ষ্য করা হবে। তাহলে আমরা একাঙ্ক নাটক সম্পর্কে সাধারণ একটু ধারণা করে নিলাম। তাহলে কি পাওয়া গেল? বিভাব এই নাটকটির আমরা বিভাব শব্দের অর্থ জানলাম, নাটকের উপযোগিতা জানলাম, এটা যে একটা একাঙ্কিকা, একাঙ্কিকার মোটামুটি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম। এই ভাবনাগুলোকে পাথেয় করে আমরা পরবর্তী ভিডিওতে মূল আলোচনায় অনুপ্রবেশ করব। সেখানে দেখাবো পেশাদারী রঙ্গমঞ্চ বা বাণিজ্যিক রঙ্গমঞ্চের সঙ্গে অপেশাদারী রঙ্গমঞ্চের পার্থক্য, আর কি করে অপেশাদারী রঙ্গমঞ্চে অভিনেতাগণ তাদের মঞ্চ পিপাসাকে বা নাট্য অভিনয়ের রীতিকে চরিতার্থ করার জন্য কোন পথ অবলম্বন করেছে। একই সঙ্গে নাটকে যে নতুন আঙ্গিক সেটাও পর্যালোচনা করা হবে। সর্বোপরি নাটক বা বিনোদনের মাধ্যম কেবল হাসি কিংবা প্রেম এই ভাবনার মধ্যে মোড়কাবদ্ধ নয়, তার মূল লক্ষ্য হবে মানুষের অন্ন, খাদ্য, বস্ত্রের এই মৌলিক ভাবনাগুলো, সেগুলো আলোচনা করব। তোমরা এই আলোচনা করার আগে একবার নিজেরাই বিভাব নাটকটিকে পড়ে নিও। আজকে আমরা এখানে আলোচনার ইতি টানছি।